পরিবেশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেছে। চারপাশের বাতাসও থমকে দাঁড়িয়ে আছে, মনে হয় সময় নিচেও যেন শ্বাস আটকে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে। পুরো হলরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে। কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে না, সবাই কেমন যেন ভয়ে জমে আছে। সামনে দাঁড়িয়ে আছে রৌদ্র আর তুরা। রৌদ্রের মাথা নিচু, যেন অপরাধের ভারে নুয়ে পড়েছে তার কাঁধ। ঠিক তখনই তনুজা খান চিৎকার করে উঠলেন, তোরা বলে ছুটে এসে তোরাকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তোরার চোখে অশ্রু, কাপা হাতে মাকে শক্ত করে আঁকড়ে ধরল সে। পরক্ষণেই তিথি দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বোনকে। চারপাশে যেন একটু শান্তির বাতাস বইতে শুরু করেছে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে স্বস্তিতে। তোরা ফিরে এসেছে, সেটাই যেন এক অলৌকিক শান্তি। কিন্তু সেই শান্তির মুহূর্ত স্থায়ী হলো না এক সেকেন্ডও। হঠাৎই এক বজ্র কণ্ঠে গর্জে উঠল এক ভয়াল ডাক, রৌদ্র! সেই কণ্ঠে ঘরটা কেঁপে উঠল। সবাই চমকে উঠে তাকিয়ে দেখলো আনোয়ার খান দাঁড়িয়ে আছেন দরজার কাছে। চোখ লাল, রাগে ফুঁসছে তার মুখ। হলরুমের বাতাস ভারী হয়ে গেল মুহূর্তেই। তিনি দ্রুত এগিয়ে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে সজোরে এক থাপ্পড় মারলেন রৌদ্রের গালে। থাপ্পড়ের শব্দে স্তব্ধ হয়ে গেল পুরো হলরুম। কেউ একটাও শব্দ করল না। রৌদ্র স্থির দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চোখ বন্ধ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই থাপ্পড়ই তার প্রাপ্য ছিল। আনোয়ার খানের কণ্ঠ যেন বজ্রপাতের মতো ছিঁড়ে গেল নিস্তব্ধ বাতাসে। তিনি গর্জে উঠলেন, চোখ দুটো রাগে লাল, বুক উঠছে নামছে ক্রোধে। কেন এরকম করলি? বল রৌদ্র, কেন? তোরার সাথে তোর সম্পর্ক কি, যার জন্য তুই এত বড় সর্বনাশ করলি মেয়েটার? রৌদ্র এই জায়গায় চুপ থাকলো না, মাথা নিচু করে গর্বস্বরে বলল, তোরাকে আমার ভালো লাগে, অর্থাৎ ভালোবাসি তোরাকে। কথাটা বের হতেই এক মুহূর্তের জন্য সময় যেন থেমে দাঁড়ালো। সবার চোখ বড় বড় হয়ে উঠল। বিশ্বাস করা যেন অসম্ভব। আশিক খান চুপ করে থাকতে পারলেন না, মুখ লাল হয়ে উঠল। বুকের রাগ আর অপমান একসাথে জ্বলে উঠল তার মধ্যে। তিনি এগিয়ে এসে রৌদ্রের গালে জোরে আরেকটা থাপ্পড় মারলেন। লজ্জা করলো না তোর এই কথাটা বলতে? তোর মাথা খারাপ নাকি? তোরা তোর বোন হয়, তার বিয়ের আগের রাতে তুই তাকে তুলে নিয়ে গেছিস। এই লজ্জা কেমনে সহ্য করলি? থাপ্পড়ের পরেও রুদ্র মাথা নিচু রেখেই রইল। চোখ বেয়ে নেমে আসা পানির ফোঁটাটা হাতের তালুতে পড়ে মিলিয়ে গেল। তবুও কণ্ঠটা দৃঢ় রেখে বলল, কাকা, ভালোবাসায় লজ্জা নাই, সত্যি কথা বলতেও লজ্জা নাই। আমি যা বলছি সেটাই সত্যি। আমি তোরাকে ভালোবাসি এই কথাটাই তোমাদের সামনে বলার সাহস করেছি, কারণ এটা মিথ্যে না। হলরুমে আবারও ভারী নীরবতা নেমে এলো। কেউ কথা বলছে না, শুধু বাতাসের চাপা হাহাকার যেন ভেসে বেড়াচ্ছে চারদিকে। আনোয়ার খান সোফায় বসে রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠলেন, ঘৃণা হচ্ছে তোকে দেখে, নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে। তুই আমার সন্তান, এই ভাবনাটাই এখন অভিশাপ মনে হয়। এবার রৌদ্র মাথা নিচু করে রইল না, ধীরে ধীরে মাথা তুলল, চোখ মেলে তাকালো সরাসরি আনোয়ার খানের দিকে। সেই চোখে ছিল না প্রতিবাদ, ছিল কেবল অনুতাপ আর অপরাধ বোধের গভীর ভার। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এলো সে। সবার সামনে দিয়ে আনোয়ার খানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো হলরুম স্তব্ধ, কেউ একটা শব্দ পর্যন্ত করল না। তোরা অবাক চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা মোচড় দিয়ে উঠল। তীব্র এক যন্ত্রণা ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি কোণায়। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেই জানে না। রৌদ্রের কণ্ঠে একরাশ ভাঙা বেদনা, মুখে ক্লান্তির ছায়া, চোখ দুটো গভীর অপরাধ বোধে ভরা, কিন্তু তার ভেতর একটা সত্যিকারের ভালোবাসার অগ্নিশিখা এখনো টিকে আছে। রৌদ্র আনোয়ার খানের দিকে তাকিয়ে ধীরে কাপা গলায় বলল, বাবা, আমি বলি না তুমি আমাকে নিয়ে গর্ব করো, কারণ আমি সত্যিই তোমার ছেলে হিসেবে যোগ্য না। কিন্তু বাবা, তুমি একটুকু বিশ্বাস করো, আমি সত্যি তোরাকে ভালোবাসি। আমি জানি না কেন আমি ওকে নিয়ে গেলাম। হয়তো আমার ভালোবাসাটা পাগলামিতে পরিণত হয়েছিল, যা আমি তখন বুঝিনি। যে আসলে রৌদ্র একটু থেমে তোরার দিকে তাকালো, চোখে একরাশ অপরাধ, তবুও তার ভেতরে নিঃশ্বাস তো অনুশোচনার কোমল ছোঁয়া। সেই দৃষ্টির ভেতরে দিয়ে যেন সব কথা বলে দিল যা মুখে আর বলা সম্ভব নয়। তারপর নিচু গলায় শেষ কথাটা বলল, ভালোবাসা জোর করে হয় না। তোরা এক মুহূর্ত রৌদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট, আবার কোথাও গভীর মায়াও। কিন্তু সেই দৃষ্টি বেশিক্ষণ টিকল না। পরক্ষণেই তোরা মুখ ফিরিয়ে নিল, যেন নিজের ভেতরের ঝড়টা রৌদ্র বুঝে না ফেলে। আনোয়ার খান স্থির হয়ে বসে আছেন, মুখে কোনো কথা নেই। চারপাশ এখনো নিস্তব্ধ, কিন্তু তার নীরবতা যেন কোনো কথার চেয়েও ভারী। চোখের কোণে কঠোরতা, অথচ বুকের গভীরে দহন। রৌদ্রের বলা প্রতিটা শব্দ তার ভেতরের পিতৃত্বকে কাঁপিয়ে দিচ্ছে। রৌদ্র ধীরে আবার মুখ তুলে আনোয়ার খানের দিকে তাকালো, গলার স্বর ভারী হয়ে এলো, বাবা, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু অপরাধ করলে ক্ষমা চাওয়াটাই সবচেয়ে বড় কাজ। তাই আমি বলছি, পারলে আমাকে মাফ করো। শেষ কথাটুকু বলেই রৌদ্রের ঠোঁট কেঁপে উঠল। মাথা নিচু করল সে, যেন পৃথিবীর সব বোঝা তার কাঁধে চেপে আছে। অজান্তেই চোখ থেকে টুপটাপ করে কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়ল। সেই অশ্রু যেন নিস্তব্ধতার বুক চিরে শব্দ তুলল।
আনোয়ার খান তখনও নীরব, তার চোখের গভীরে একরাশ হতাশা আর অব্যক্ত কষ্ট জমে আছে। কেউ যেন বুঝতে পারছে না তিনি রাগে নাকি বেদনায় চুপ করে আছেন। চারপাশে উপস্থিত সবাই নিস্তব্ধ, শুধু রৌদ্রের কণ্ঠই ভেসে আসছে ভারী হয়ে। রৌদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে আছে, কান্না চেপে রাখার চেষ্টায়। সে ধীরে আশিক খানের সামনে এসে হাত জোড় করলো, গলা কেঁপে উঠলো তার কথায়। কাকা, তুমিও আমাকে মাফ করে দিও। তখন আমি নিজের মনের সাথে লড়াই করতে পারিনি, তাই পাগলামিটা করে ফেলেছিলাম। তখন বুঝিনি ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আমি ভাবতাম তোরাকে শক্তি দিয়ে নিজের করে দিব, কিন্তু তোরাই আমাকে শিখিয়েছে ভুলটা আসলে আমার কথায়। যে রৌদ্র হঠাৎ থেমে গেল, চোখ তুলে আবারও তাকালো তোরার দিকে। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল। চোখে চোখ মিলতেই তোরা আবারও চোখ নামিয়ে নিল। মুখে কোনো শব্দ নেই। রৌদ্র তোরার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, ভালোবাসা কাউকে জোর করে নিজের করে নেওয়া নয়, ভালোবাসা নিজেকে বদলে সম্মান দিয়ে করে তোলে নিতে হয়। কথাটা বলেই রৌদ্র মাথা নিচু করে নিল, যেন নিজের বলা প্রতিটা শব্দে নিজের দোষটা আরো গভীরভাবে অনুভব করছে। ঘরটায় আবারও নেমে এলো ভারী নীরবতা, আর সেই নীরবতা যেন প্রত্যেকের হৃদয়ের ভেতরে ঢেউ তুলে গেল। রৌদ্র নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। সেই চোখের পানি কেউ দেখার আগে আলতো করে মুছে নিয়ে বড় বড় শ্বাস নিল। হঠাৎ সবার দিকে চোখ ঘুরিয়ে গভীর অভিব্যক্তিতে রৌদ্র বলল, আমি অপরাধ করেছি, সে অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমি আজ আব্রাহাম রৌদ্র খান সকলের সামনে বলছি, আমি তোরাকে শিহাবের হাতে তুলে দিব। কথাটা বলতেই রৌদ্রের বুকের ভেতর যেন মুসর দিয়ে উঠল, ধমনী জুড়ে ফুপিয়ে উঠল। রৌদ্রের এই সাহসী সিদ্ধান্তে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তোরাও চমকে চোখ বড় করে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্রের কথা শুনে আরিফুল খান মুহূর্তে কপালে ভাঁজ নিয়ে বলল, শিহাবকে এখন তোরাকে বিয়ে করতে চাবে? তুই শিহাবকে মেরেছিস, আর শিহাব এখনো হসপিটালে। শিহাবের বাবা মাকে এখনো তোরাকে মেনে নিবে? রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিয়ে কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, আমি শিহাবকে বলবো, আমি রাজি করাবো। সেটা সবাই আমার উপর ছেড়ে দাও, তোমরা তোরার বিয়ের সব ব্যবস্থা করে ফেলো। কথাটা বলতেই রৌদ্র চোখের পানি আড়াল করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো হল রুমটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তোরাও সবকিছু ভুলে বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। হৃদয়ে এক অজানা উত্তেজনা আর ভয়। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে, চারপাশের সবকিছুই ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেছে। রৌদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালে আসে। সে ভালো মতো জানে না সে কোন হসপিটালে ভর্তি। অনেক খুঁজে বহু হাসপাতাল ঘুরে অবশেষে একটা হসপিটালে এসে সে জানতে পারে একজন রোগী শিহাব নামে আছে এখানে। রৌদ্র শিহাবের কক্ষের নাম্বার জেনে ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলো। প্রতিটি ধাপের সাথে তার হৃদয় আরো ভারী হয়ে উঠছে, যেন প্রত্যেকটি কদমে সে তোরাকে হারানোর ভীতি অনুভব করছে। তার চোখের কোণে অজান্তেই নরম পানি জমে আসছে। মনে কেবল একটাই প্রার্থনা, সে হাব যেন কোনো রকমে রৌদ্রকে ভুল না বোঝে। রৌদ্র শিহাবের কক্ষের সামনে এসে আচমকা মুখোমুখি হলেন শিহাবের বাবার সঙ্গে। শিহাবের বাবা রৌদ্রকে দেখে রাগে কষ্টে মুহূর্তে রৌদ্রের শার্টের কলার চেপে ধরে বললেন, তুই তাও হসপিটালে, তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? এখন নিজে থেকে এসেছিস আমার ছেলেকে কতটুকু মেরে কতটা খারাপ অবস্থা করেছিস তা দেখতে? রৌদ্র শিহাবের বাবার এমন আচরণে অবাক হলো না, কারণ সে যা করেছে তার পরিণতিও এটাই হওয়ার কথা। গলাটুকু শুকিয়ে গিয়েছে, হৃদয়ে এক ধরনের ক্ষত, কিন্তু সে এখন রাগ উস্কে তুলতে চায় না, বরং শান্ত করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চায়। রৌদ্র ধীর কণ্ঠে নিচের দোষ স্বীকার করার আগ্রহে কাকতির হাত অল্প করে বাড়িয়ে একটু নম্রভাবে বলল, আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, আগে আমার কথা শোনেন। শিহাবের বাবা আরো তেতে উঠলেন। চোখের আগে রাখুন হাতে শক্ত করা আহরণ তিনি চিৎকার করে জবাব দিলেন, কি শান্ত হব? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। রৌদ্র ধীরে খানিকটা কাকুতি কণ্ঠে বলল, আঙ্কেল আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আর আপনি আমাকে যা করবেন সেটা পরে দেখবেন, কিন্তু এখন আমি একটু শিহাবের সাথে দেখা করতে চাই। রৌদ্র অনেক কষ্টে শিহাবের বাবার কাছেও মাফ চেয়ে শিহাবের বাবাকে হালকা শান্ত করলো। তারপর অনুমতি পেয়ে ধীরে ধীরে শিহাবের কক্ষের ভেতর প্রবেশ করলো। আর ভেতরে আসতেই আচমকা ঘটে গেল আরেক বিপদ। রৌদ্র যেন সবার সাথে লড়ছে, কারণ ভেতরে। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।